হ্যালো। হ্যাঁ স্যার, 2 ক্রেডিট। তোমরা তোমরা কি জানো এটা 2 ক্রেডিট না 3 ক্রেডিট? স্যার, 2 ক্রেডিট। হ্যাঁ, 2 ক্রেডিট। 2 ক্রেডিটের। তো আমরা চেষ্টা করবো সপ্তাহে 2টা ক্লাস, 2 ক্রেডিট যেহেতু 2টা ক্লাস, 3 ক্রেডিটের 3টা। তো এটা সিলেবাসও শর্ট, অন্যদের চেয়ে একটু মনে হয় সিলেবাসও কম। 2 ক্রেডিট মানে 2টা ক্লাস হবে। তো আমি আহ সোমবারে আজকে নিলাম, আবার নেক্সট শনিবারে করতে চাও না শুক্রবারে করতে চাও? আচ্ছা, তোমরা শুক্রবারও নিতে পারো, শনিবারও নিতে পারো, যে কোনো একটা তোমাদের পছন্দ হয়। তো আপাতত শুক্রবার তোমাদের জন্য ভালো হয় না? শুক্রবারে থাকবে? জি স্যার, শুক্রবারে দিন স্যার। আচ্ছা, শুক্রবারে তাহলে 10:30 থেকে 12টা পর্যন্ত। ঠিক আছে টাইমটা? হ্যাঁ, সকালে, হ্যাঁ সকালে রাতে করতে চাও? রাতে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, তাহলে রাতেই, শুক্রবারে রাতে এবং সোমবারে রাতে, তাই তো? জি ঠিক আছে স্যার। তোমার আচ্ছা, সোমবারে রাতে শুক্রবার রাতে। তো এই আজকে লেকচারটা অলরেডি আমি দিয়ে দিয়েছি তোমাদের, সিআর যে যোগাযোগ করেছে মিম মনে হয়, ওর কাছে আমি এটা দিয়ে জি দিয়েছি। স্যার, পাঠিয়ে দিছি স্যার। হ্যাঁ আচ্ছা। তো আজকে আমি যেটা জাস্ট ইন্ট্রোডাক্টরি, সাবজেক্টের নাম দেখে বুঝতে পেরেছো, ইপিডেমিওলজি অ্যান্ড প্রিভেন্টিভ মেডিসিন। এই 2টা সাবজেক্ট, 2টা অংশ আসলে। বেসিক্যালি আমরা ইপিডেমিওলজি একটা অংশ, প্রিভেন্টিভ মেডিসিন আরেকটা অংশ। তো তোমরা যেহেতু কম্বাইন্ড ডিগ্রি তোমরা পড়ো, আগেও বলেছি যেটা একটু মানে সিলেবাস একটু বেশি, অন্যদের তুলনায় একটু ডিফারেন্ট তোমরা, যেহেতু তোমাদের সবগুলো কোর্স অ্যাকোমোডেট, দুইটা দুইটা ডিগ্রি অ্যাকোমোডেট করতে গিয়ে অনেকটাই তোমাদের কাজ স্টার্ট করতে হয়েছে। যার জন্য যতটুকু সম্ভব, তারপরও আমি বলেছি এর আগে যে তোমাদের এই বিএতে যতটুকু পড়ানো হয় তোমাদেরকে ততটুকু পড়ানো হয়, এর চেয়ে কোনো অংশ তোমরা কম পড়ো না। বরং তাদের মতোই তোমরা পড়ো। কখনো সিলেবাস শর্ট হলেও আমরা চেষ্টা করি পুরোটাই কভার করার জন্য। আর এই সাবজেক্টের প্রথমেই আমি যে ডেফিনেশনের ক্ষেত্রে আসি, ডিফাইন প্রিভেন্টিভ মেডিসিন। হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন, হাউ ইট ডিফার ফ্রম ক্লিনিক্যাল মেডিসিন। এখন ক্লিনিক্যাল মেডিসিন তোমরা যেটা পড়ে আসছো এটার সাথে টোটালি ডিফারেন্ট। এটা সাবজেক্টটা ডিফারেন্ট, নামেও ডিফারেন্ট, কাজেও ডিফারেন্ট, সবকিছু ডিফারেন্ট। এটা আমি এই প্রিভেন্টিভ মেডিসিন কাকে বলে, প্রিভেন্টিভ মেডিসিন দুটোর মধ্যে বেসিক কি পার্থক্য সেগুলো আজকে কিছু বলবো, এবং চেষ্টা করবো, আমি নোটেও দিয়েছি তোমাদের, অনেক পার্থক্য, অনেক ডিফারেন্ট। কিভাবে আমি বলি, এক্সাম্পল দিয়ে বলবো হয়তো। যাক, আগে আমরা আউটলাইনটা দেখি, তারপর আমি এক্সাম্পল দিচ্ছি। ডিফাইন ডিজিজ অ্যান্ড হেলথ। অলরেডি তোমরা যেহেতু ফিফথ ইয়ারে পড়ো, ডিজিজ হেলথ কি এটা জেনে গেছো। আমাদের এটা জানা দরকার, এই জন্য যেহেতু আমরা প্রিভেন্টিভ মেডিসিন পড়বো সেই জন্য আমাদের একটু ভালোভাবে জানা দরকার হোয়াট ইজ ইন্ট্রেন্সিক অ্যান্ড এক্সট্রিনসিক ফ্যাক্টর ডিজিজ। ইন্ট্রেন্সিক এক্সট্রেন্সিক ফ্যাক্টর গুলো অলরেডি তোমরা পড়েছো, বাট এভাবে ক্যাটাগরাইজ করা হয়নি, সেটা আমরা সিস্টেমেটিক্যালি জানবো। হোয়াট ইজ ইনফেকশন অ্যান্ড ইনফেকশনাস ডিজিজেস, হাউ ইট ডিফার ফ্রম কন্টাজিয়াস ডিজিজ। আসলে সব কন্টাজিয়াসই ইনফেকশনাস ডিজিজ। যেমন তোমরা পড়ে, যেমন আমি বলি যে সকল তেলই তরল, কিন্তু সকল তরল তেল না, এরকম একটা। তো কন্টাজিয়াস যেটা, সেটা অবশ্যই ইনফেকশনাস, বাট নট কন্টাজিয়াস। সকল ইনফেকশনাস, কন্টাজিয়াস যেটা সেটা অবশ্যই ইনফেকশনাস, বাট সকল ইনফেকশনাস কন্টাজিয়াস না। যেমন কন্টাজিয়াস এর আমি একটা এক্সাম্পল দিই। পক্স। পক্স হলে তোমরা কি করো? যার পক্স হয় তাকে তোমরা কোথায় রেখে আসো? আলাদা একটা আইসোলেশন রুম, আমাদের ইউনিভার্সিটি একটা আইসোলেশন রুম আছে, ওখানে তোমরা রেখে আসো। কারণ হচ্ছে সে যখন হলে থাকে, ছেলে বা মেয়ে যেই হোক না কেন, সে হলে থাকলে অনেক কিছু ছড়াবে। এই জন্য যাদের পক্স হয়, আমাদের ইউনিভার্সিটিতে একটা জায়গায় আছে, তার নাম হচ্ছে আইসোলেশন রুম। অর্থাৎ সেখানে হলে থাকতে পারবে না, ছেলে বা মেয়ে হোক না কেন, তার ওখানে গিয়ে থাকতে হবে, কারণ ছড়ায়। পক্সের একটা উদাহরণ দিলাম। যেমন ডায়রিয়া, যদি আমাশা যদি হয়, আমাশা হলে কি তাকে আইসোলেশন রেখে আসি? না, জ্বর আসে, আইসোলেশন রাখে না, কারণ এটা ছড়ায় না। যেটা কন্টাজিয়াস সেটা সোয়াসে, বাংলা বলে সোয়াসে, অর্থাৎ খুব দ্রুত ছড়িয়ে পড়ে, এই জন্য এটাকে আমরা আলাদা করে রাখা হয়। কিন্তু কন্টাজিয়াস যেটা, অবশ্যই এটা ইনফেকশন, বাট ইনফেকশন যেটা, সব ইনফেকশন আছে সোয়াসে না। কিছু কিছু ইনফেকশন আছে যেগুলো সোয়াসে, তার মধ্যে আমি পক্স বললাম। যেমন আর একটা রিসেন্ট একটা কন্টাজিয়াস ডিজিজ আমাদের দেশে খুব খারাপ অবস্থায় ছিল, নাম বলতে পারবে কেউ? লাম্প স্কিন ডিজিজ স্যার। লাম্প স্কিন ডিজিজ, ঠিক আছে। আর কি মানুষের? স্যার, কোভিড-19। কোভিড-19। কোভিড-19 খুবই দ্রুত ছড়াইছে। তারপর আরো আছে, কোভিড এর আগে কি ছিল, আফ্রিকার দেশ থেকে আসতো ইবোলা। কোভিড, ইবোলা, সার্স, এভিয়ান ইনফ্লুয়েঞ্জা সবই কন্টাজিয়াস আছে, খুব দ্রুত ছড়ায়। কিন্তু সব এগুলো অবশ্যই ইনফেকশনাস, বাট নট, এগুলো ইনফেকশন, সকল ইনফেকশন কন্টাজিয়াস। এই জন্য আমি বলি
all contagious are infectious but all infectious are not contagious. এটা হয়তো আপনাদের প্রশ্ন থাকতে পারে। জাস্টিফাই that all contagious are infectious but all infectious is not contagious। আমি বলবো একটু পরে, আমি আসছি। এরপর আছে ইনফেস্টেশন। ইনফেকশন এবং ইনফেস্টেশন একটু পার্থক্য আছে। যেমন প্যারাসাইট, এটাও ইনফেকশন, বাট এটা সেল অনেকগুলা সেল, যেমন ব্যাকটেরিয়া, ভাইরাস, একটা মাত্র সেল, ব্যাকটেরিয়া একটা ইউনিসেলুলার অর্গানিজম। বাট ইনফেস্টেশন সাধারণত যেটা হয় সেটা হচ্ছে অ্যানথালমিন, হেলমিন, প্রোটোজোয়া, এগুলোকে আমরা সাধারণত ইনফেস্টেশন বলি। এরপর আছে হার্ড হেলথ। হোয়াট ইজ হার্ড হেলথ? ইটস এইম, অবজেক্টিভ এন্ড টার্গেট অফ পারফরমেন্স। এটা কেন বলছি? কারণ দুটার মধ্যে বেসিক পার্থক্য আমি এখন বলি। হার্ড হেলথ যেটা প্রিভেন্টিভ মেডিসিনে খুবই জরুরি। যেমন আমরা যে ট্রিটমেন্ট দিই সাধারণত ক্লিনিক্যাল যেই কেস, মনে করে একটা গরু এফএমডি হয়েছে, তাকে আমরা সাধারণত আমরা নেই যে হসপিটালে নিয়ে আসি। যখন আমি হসপিটালে নিয়ে আসব, মনে করো তোমাদের রোগ হয়েছে কোটালীপাড়া, আমরা নিয়ে আসছি কোটালীপাড়া থেকে তোমাদের তোমাদের ক্যাম্পাস, যেটা এই জায়গার নাম কি? গোপালগঞ্জ স্যার। গোপালগঞ্জ স্যার। গোপালগঞ্জ। জায়গার নাম কি? গোবরা স্যার গোবরা। কি? গোবরা গোপালগঞ্জ। গোবরা গোপালগঞ্জ। গোবরা থেকে টুঙ্গিপাড়া কত দূর? কয় কিলো? 12 কিলোমিটার কিলোমিটার। মোটামুটি। 12 কিলো, 10 কিলোমিটার। 10 12 বা 10। এই যে এফএমডি তোমার হয়েছে কোটালীপাড়া, তুমি গোবরাতে নিয়ে আসছো। আনার সময় কি হয়েছে? এফএমডি আমরা জানি, আজ তোমাদের আমি পড়াবো, হাইলি কন্টাজিয়াস ডিজিজ। বাতাসের মাধ্যমে, অলরেডি তোমার মাইক্রোবায়োলজিতে পড়ছো, প্যাথোলজিতে পড়ছো, দ্রুত ছড়ায়, প্রচন্ড দ্রুত বেগে বাতাসের গতিতে ছড়ায়। অর্থাৎ তুমি যে নিয়ে আসলা, এই যে কোটালীপাড়া থেকে গোবরা পর্যন্ত নিয়ে আসলা, যতগুলা এনিম্যাল তার কন্ট্যাক্টে আসবে এই বাতাসের সংস্পর্শে, তার সংস্পর্শে সবাইকে সে এফএমডি কি করবে? ডোজ দিয়ে দিয়ে আসবে। একটু একটু এফএমডি, অ্যানথ্রাক্স, বিকিউ, এই যে মারাত্মক যে ডিজিজ গুলা তুমি হসপিটালে নিয়ে আসলা, মানে কি আশেপাশে যত গরু আছে সবাইকে তুমি ইনফেকশন একটা ডোজ একটু একটু করে দিয়ে আসলা। এই জন্য বলা হয় সাধারণত উন্নত দেশে আমরা এই অসুস্থ এনিম্যালকে কখনোই হসপিটাল আনা হয় না, তারা যায় কোথায়? ফার্মে গিয়ে যায়। এই জন্য এই যে ফার্মে গিয়ে যে আমি চিকিৎসা দিব, এইটার নামে আছে প্রিভেন্টিভ মেডিসিন। অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিন সে কি করবে? তার এখানে সুস্থ এনিম্যাল এবং অসুস্থ এনিম্যাল, অর্থাৎ অ্যাজ এ হোল পুরো ফার্ম নিয়ে তারা ডিল করবে। আর ক্লিনিক্যাল মেডিসিন যেটা, সেটা হচ্ছে শুধুমাত্র ক্লিনিক্যালি সিক, ইমার্জেন্সি যেটা, সেটা হচ্ছে ক্লিনিক্যাল মেডিসিন। এখন দুটার মধ্যে ক্যাটাগরাইজড কতগুলো পার্থক্য আছে। যেমন মনে করো ক্লিনিক্যাল মেডিসিন যিনি, সে কি চিন্তা করে সারাদিন? যে কয়টা রুগী দেখবো, রুগী দেখলে সে কি পাবে? টাকা পাবে, ওষুধ বিক্রি করবে, ফি নিবে। কিন্তু প্রিভেন্টিভ মেডিসিন যে কাজ করবে, সে কিন্তু চিন্তা করে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। সে চায় কোনো অবস্থাতেই যাতে তার ফার্মে কোনো এনিমাল অসুস্থ না হয়। অর্থাৎ সে রোগ মুক্ত লাইভ স্টক চায়, রোগ মুক্ত বাংলাদেশ চায়, রোগ মুক্ত জাতি চায়। একজন আছে রোগ মুক্ত, ডিজিজ ফ্রি রাখতে চায়, আর একজন চায় কি রোগ আসুক, আসলে আমি ভিজিট পাবো, আমি ওষুধ বিক্রি করব, আমার বিজনেস জমজমাট হবে, তাই না? দুইজনের চাওয়া পাওয়া কি ডিফারেন্ট না? জি স্যার। কি বলো? বিপরীত ধর্মী। একজন চায় রোগ মুক্ত বাংলাদেশ, আর একজন চায় রোগ আসুক, আমি টাকা পাবো। তাহলে এই যে দুইটা ডিসিপ্লিন আমরা একত্রিত কাজ করছি, তার মানে একটা আছে পজিটিভ আর একটা নেগেটিভ। এই পজিটিভ আর নেগেটিভ যদি একসাথে কাজ করে, ফলাফল কি হয়? জিরো। আমাদের অবস্থা জিরোর পথে। আমরা এই দুটাকে একত্রিত করে ফেলছি, যার ফলে আমরা ডিএলএস এর অবস্থা খুব জিরোর পথে। মানুষের ক্ষেত্রে কিন্তু তারা আলাদা করে ফেলছে। যেন আমাদের ইউনিভার্সিটি হসপিটাল, তোমাদের ওখানে কি আছে জানি না, আমাদেরটা অনেক বড় ইউনিভার্সিটি, তোমরা জানো। এখানে দুইটা ভাগ আছে। একটা আছে প্রিভেন্টিভ সেকশন, হেলথ কেয়ার সেন্টার প্রিভেনশন, হেলথ কেয়ার সেন্টার চিকিৎসা। মানুষের বড় বড় হসপিটাল আছে, মেডিকেল কলেজে আছে, তারা ভাগ করে নিয়েছে যে এটা প্রিভেন্টিভ সেকশন, কিউরেটিভ সেকশন। কিউরেটিভ সেকশন কি? যারা অসুস্থ হবে তাদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে। প্রিভেন্টিভ সেকশন কি? যাতে রোগ না হয় তারা কি করে? তাদের কাজ হচ্ছে তোমরা যেখানে থাকো ওখানে দেখবে যে তোমাদের, তোমরা যখন ঘুমায় থাকো তোমরা জানো না, ওখানে মেথর আসে। মেথর এসে কি করে? তোমাদের ড্রেন পরিষ্কার করে, বাথরুম পরিষ্কার করে। তারপর তোমাদের যেগুলা আমাদের এখানে যেটা করে, আমি দেখি শিয়াল ধরে, কুকুর ধরে, তারপরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে, কুরবানি পর্ব পরিষ্কার পরিচ্ছন্ন করে, অর্থাৎ পরিবেশ ঠিকঠাক করলেও যাতে কোনো রোগ না হয়। তাদের কাজই এটা, তারা কিন্তু চিকিৎসা করবে না। আমরা কি করছি? আমরা ভেটেরিনারিয়ান, আমরা চিকিৎসা করছি, ট্রিটমেন্ট দিচ্ছি। একজন চাচ্ছে রোগ মুক্ত বাংলাদেশ, আরেকজন চাচ্ছে রোগ, যার ফলে আমাদের ফলাফল শূন্য কোঠায়। এই জন্য আমার যেটা এখন বলার ইচ্ছা, যে মানুষের যে প্রিভেন্টিভ সেকশন আলাদা করে ফেলছে, সেটা আমরা হয়তো দেখি নাই, হয়তো দেখবে যে প্রিভেনশন আলাদা হয়ে গেছে।
আসলে সেকশন আলাদাই হওয়ার কথা। এনিওয়ে, অন্য এইটা সেকশন আলাদা। তারা অসুস্থ, আমরা যেমন আমার হসপিটালে আমরা গরু নিয়ে আসি, ভেড়া নিয়ে আসি, ছাগল নিয়ে আসি, কুকুর নিয়ে আসি, সবই নিয়ে আসি, কিন্তু কোনো অ্যানিমাল আনে না, হসপিটালে আনে না। ডাক্তার হসপিটালে, ডাক্তার হসপিটাল থেকে যখন প্রবলেম হয় ওই ফার্মে যায়, ফার্মে গিয়ে সুস্থ animal, অসুস্থ অর্থাৎ পুরো ফার্ম সে দেখে তার কি করতে হবে, সে সাজেশন দিয়ে আসে। কোন অবস্থাতে কোনো অসুস্থ এনিমাল কোনো হসপিটালে আনা হয় না। আমি আমেরিকা পড়াশোনা করছি, তোমরা জানো। ওখানে অ্যানিমাল বলতে কোরিয়াতে পড়াশোনা করছি, জাপানে পড়াশোনা করছি, ওখানে অ্যানিমাল বোঝায় সিক অ্যানিমাল শুধু ডগ নিয়ে যায় তারা। ডগ নিয়ে যাওয়ার জন্য তারা কোলে চড়ে যায় মানুষের সাথে। আমি তোমাদেরকে পড়িয়েছি, সোশ্যাল অ্যানিমাল, মানুষের মতোই এক্সপেন্সিভ চিকিৎসা এটা। তারা কখনোই কোনো অ্যানিমাল কোনো হসপিটালে আনে না। যদি নিয়ে আসে তাদের কোলে চড়ে, মানুষের কোলে চড়ে, মানুষের বাচ্চা যেভাবে কোলে নিয়ে আসে ঠিক বিড়ালের বাচ্চা ওই কোলে নিয়ে তারা হসপিটালে আসে। এইটা আছে বেসিক পার্থক্য। তো আমরা পয়েন্ট বাই পয়েন্ট আলাপ করবো। আপাতত এইটুকু জানলে হবে যে preventive medicine is that branch of veterinary medicine which deals with the disease of infectious origin and of contagious nature, its occurrence among animal population, its occurrence among animal population বলছে, বুঝতে পারছো, পুরা হার্ড, and its prevention and control by suitable and appropriate measure, অর্থাৎ এনিমাল পপুলেশন, হোল পপুলেশনে কিভাবে এটা প্রিভেন্ট করবে সেইটা সম্পর্কে আলাপ করে। এখানে কিন্তু ট্রিটমেন্টের কোনো কথা নাই। মেডিসিনে যে তোমরা পড়ছো ডায়াগনোসিস, ট্রিটমেন্ট, কন্ট্রোল, এখানে ট্রিটমেন্টের কথা কোনো কথা কিন্তু নাই। তোমরা বললা যে এখানে আমরা কি বললাম, ইটস অকারেন্স অ্যামং এনিমাল পপুলেশন অ্যান্ড ইটস প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল বাই সুইটেবল অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েট মেজার। অর্থাৎ এখানে আমরা তোমাদেরকে পড়াবো যে কিভাবে ডিজিজ কন্ট্রোল করা, ডিজিজের আর এজেন্ট না জেনে সেটা কি। আমি আরেকটা এক্সাম্পল একটু পরে বলছি, পড়ানোর সময় আরো বলবো, আরো অনেক এক্সাম্পল আমি দিব, তাহলে বুঝতে পারবে যে কিভাবে এটা সম্ভব। দেখো এটার মধ্যে কি থাকবে, ইট এমব্রেসেস দ্য ইটিওলজি, এর মধ্যে ইটিওলজি থাকবে, এপিডিমিওলজি থাকবে, প্যাথোজেনেসিস থাকবে, কনফার্মেটরি ডায়াগনোসিস থাকবে, কিউরেটিভ মেজার অফ ইন্ডিভিজুয়াল অ্যানিমাল অ্যাজ ওয়েল অ্যাজ কন্ট্রোল অফ ইনফেকশন ইন দ্য অ্যানিমাল কমিউনিটি। অ্যানিমাল কমিউনিটির কথা বলেছি। আর ক্লিনিক্যাল মেডিসিন আমি বলছি সবসময় ইন্ডিভিজুয়াল অ্যানিমাল, ওখানে অ্যানিমাল পপুলেশনও আসবে না, অ্যানিমাল কমিউনিটি আসবে না, সবসময় সিক অ্যানিমাল এবং ইন্ডিভিজুয়াল অ্যানিমাল, এই কথাটা বারবার আসবে। It therefore has got strong linkage and bearing on that discipline, that is pathology, মাইক্রোবায়োলজি, প্যারাসিটোলজি, ফার্মাকোলজি, ক্লিনিক্যাল মেডিসিন, সার্জন, এদের সবগুলো একত্রে মিলেই কিন্তু এই ক্লিনিক্যাল মেডিসিন যে শুধু ওরা ডিল করে, তারা প্রিভেন্টিভ মেডিসিনের মধ্যেও এগুলো আছে। তো এইখানে আমি কতগুলো বিষয়, আরো কতগুলো বিষয় আছে দেখো। ক্লিনিক্যাল মেডিসিন বেসিক্যালি ডিলস উইথ ইন্ডিভিজুয়াল এনিম্যাল। অন দ্য কন্ট্রারি, preventive medicine is primarily aimed at necessary control and prevention of diseases in a flock or herd. It is also known as herd health medicine. অর্থাৎ ক্লিনিক্যাল মেডিসিন বলতে আমি ইন্ডিভিজুয়াল এনিম্যাল, অর্থাৎ সিক এনিম্যাল যেটা অসুস্থ হয়েছে সেটা নিয়ে। আর প্রিভেন্টিভ মেডিসিন ডিল করে কি নিয়ে, প্রিভেনশন এন্ড কন্ট্রোল অফ ডিজিজ ইন এ ফ্লক। ইন এ ফ্লক বলতে বোঝাচ্ছে, বুঝতে পারছো, গ্রুপ অফ বার্ড, হার্ড মানে এই গ্রুপ অফ ক্যাটল, অর্থাৎ বড় একটা গ্রুপ, প্যাক, যেমন কুকুরের বেলায় প্যাক নিয়ে আলোচনা করবে, সবসময় গ্রুপের কথা চিন্তা করবে, কমিউনিটির কথা চিন্তা করবে, কখনো ইন্ডিভিজুয়াল এনিম্যাল না। এখন এটার মধ্যে আমাদের উদ্দেশ্য কি, উদ্দেশ্য দেখো, প্রিভেন্টিভ মেডিসিন অলসো গট কনসিডারেবল সিগনিফিকেন্স টু পাবলিক হেলথ। অর্থাৎ এখানে কনসিডারেবল সিগনিফিকেন্স টু পাবলিক হেলথ। পাবলিক হেলথ কেন সেটা আমি বলছি। এ গুড নাম্বার অ্যাবাউট 150 ডিজিজ অ্যাজ পার হু ক্যান বি ট্রান্সমিটেড টু হিউম্যান বিইং। অর্থাৎ 150টা, এই হু মানে তোমরা জানো সারা পৃথিবী মানুষের হেলথ যারা কন্ট্রোল করে, এনিম্যাল হেলথ যারা কন্ট্রোল করে, এদেরকে বলে OIE। এটা আগে একবার বলেছি, নাহলে আমি আবার বলবো। OIE হচ্ছে কি, ওয়ার্ল্ড অর্গানাইজেশন ফর এনিম্যাল হেলথ। এরা কি করে, সারা পৃথিবীর যত এনিম্যাল ডিজিজ আছে সেগুলো নিয়ে কথা বলে, বা তাদের ট্রিটমেন্ট কি হবে, তাদের কন্ট্রোল কিভাবে হবে, তারপরে তাদের পলিসি এভরিথিং, তারা যেটা বলবে সেটাই ফাইনাল। হু হু এরকম পাওয়ারফুল একটা বই, সারা পৃথিবী ব্যাপী তারা বলবে, তারা যেটা বলবে সেটাই ফাইনাল হবে। মানুষের ট্রিটমেন্ট কিভাবে করবে, তাদের গাইডলাইন কিভাবে হবে, কিভাবে কন্ট্রোল করবে, কোন ডিজিজ কি হবে, তারা যেটা বলবে ফাইনাল সেটাই ফাইনাল, সারা পৃথিবী ব্যাপী। শুধু আমরা না, সারা পৃথিবী, আমরাও তাদের হু এর গাইডলাইন মেনে চলতে বাধ্য। OIE আমরাও মেনে চলতে বাধ্য। যদি আমরা মেনে না চলি তাহলে কি হবো, আমরা কার মতো হয়ে যাবো বলো? এর গাইডলাইন না মানলে আমরা কার মতো হবো বলো? একটা রাষ্ট্রের নাম বলো যে যারা আইসোলেটেড, দুনিয়ার সকল কিছু থেকে আইসোলেটেড, একটা রাষ্ট্রের নাম বলো। নর্থ কোরিয়া। নর্থ নর্থ কোরিয়ার কোরিয়া। মতো হয়ে যাবে। নর্থ কোরিয়াকে কি সবাই আইসোলেট করে গেছে, তাই না? নর্থ কোরিয়ার মতো হয়ে যাবো আমাদেরকে এরকম। কারণ নর্থ কোরিয়া কারণ নিয়ম কারণ মানে না, সে নিজের করে নর্থ কোরিয়ার মতো আমরা হয়ে যাবো। বাংলাদেশের কেউ নর্থ কোরিয়া যেতে পারবে না, অর্থাৎ একটা আইসোলেটেড একটা দ্বীপের মতো। তারা কোনো ইন্টারন্যাশনাল রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলে না। আমরা কিন্তু সব রুলস অ্যান্ড রেগুলেশন মেনে চলি। জাতিসংঘের সারা ওয়ার্ল্ডের যত রুলস এন্ড রেগুলেশন আছে সবগুলোই কিন্তু বাংলাদেশ সুন্দরভাবে মেনে চলে। অর্থাৎ হু এর গাইডলাইন, ও এর গাইডলাইন আমরা 100% মেনে চলি।
তো সেই তাদের তথ্য অনুযায়ী 150টা ডিজিজ, মানুষের 150টা ডিজিজ এনিমাল থেকে আসে। দাস, তারপর বলছে দিস প্র্যাকটিস অফ প্রিভেন্টিভ মেডিসিন ইজ নট অনলি দি রেসপন্সিবিলিটি অফ ভেটেরিনারি পার্সোনাল who can understand the epidemiology and control of disease, but the involvement of medical professional is needed to prevent the spread of zoonotic disease. অর্থাৎ এই যে 150টা ডিজিজ এনিমাল থেকে আসে, এটার জন্য কে 100 এনিমাল ডিজিজ দেখার দায়িত্ব কার? মানুষের? তাদের ভেটেরিনারিয়ানদের স্যার। তার মানে ভেটেরিনারিয়ানের ডিজিজ কিন্তু 150টা, মানুষের ডিজিজ 150টা, কিন্তু মানুষের লোক কিন্তু এটা ডিল করবে না। এটা ডিল করবে কে? ভেটেরিনারি ডক্টর। ভেটেরিনারি ডক্টররাই এনিমাল, এই জন্য বলা হয়। তার মানে কি, মানুষের যেহেতু হয়, এনিমাল থেকে যে ট্রান্সমিট হয়, তার মানে কি মানুষের পাবলিক হেলথের সাথে আমাদের একটা রিলেশন, যারা প্রিভেন্টিভ মেডিসিন নিয়ে কাজ করে তাদের সাথে পাবলিকের একটা রিলেশনশিপ তৈরি করতে পারে। আমরা এখন অন হেলথ এর কথা বলি, আসলে অন হেলথ কি? অন হেলথ ইন্টারসেকশন কার সাথে? হিউম্যান মেডিসিন, এনিম্যাল মেডিসিন এবং এনভায়রনমেন্ট, এই তিনটার মিলেই কিন্তু আসলে ইন্টারসেকশন। প্রিভেন্টিভ মেডিসিন, এনিম্যাল মেডিসিন, হিউম্যান মেডিসিন, এনভায়রনমেন্ট, তিনটা অংশ মাঝখানে যে অংশটা, এটি হচ্ছে অন হেলথ। এই অন হেলথ এর কথাই কিন্তু এখন আমরা যে বলতেছি বারবার, এটা কিন্তু আগেও ছিল, এখনো আছে। এটা না হচ্ছে প্রিভেন্টিভ মেডিসিন আসে। অর্থাৎ আমরা শুধু নিজে এনিমালকে নিয়েই, এই প্রিভেন্টিভ মেডিসিন যারা কাজ করে তারা শুধু এনিমাল নিয়ে ব্যস্ত না, তারা পাবলিক হেলথ নিয়ে ব্যস্ত। কারণ 150টা ডিজিজ এই এনিমাল থেকে মানুষে আসে, ওই জন্য এই প্রিভেন্টিভ মেডিসিনের সাথে হিউম্যান হেলথের একটা নিবিড় সম্পর্কের প্রয়োজন। আদারওয়াইজ এটি আমরা অ্যাপ্লাই করতে পারবো না মানুষের কাছে। এইখানে আরো দেখো, প্রিভেন্টিভ মেডিসিন ইজ কনসার্ন উইথ দ্য অ্যাপ্লিকেশন অফ প্রিন্সিপালস অফ ইপিডেমিওলজি অ্যান্ড ইকোলজি ইন দ্য হার্ট অর ফ্লোক হেলথ ম্যানেজমেন্ট প্রোগ্রাম। অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিন বেসিক্যালি এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ইপিডেমিওলজি অ্যান্ড ইকোলজি। এখন ইপিডেমিওলজি কি, ইকোলজি কি, এগুলো আমি তোমাদেরকে পড়াবো। শুধু আপাতত এইটুকু জানো, প্রিভেন্টিভ মেডিসিন ডিল করে এই দুইটা প্রিন্সিপালের উপর ভিত্তি করে। ক্লিনিক্যাল মেডিসিন ভিত্তি করে কিসের উপরে ভিত্তি করে? ক্লিনিক্যাল প্রপিডিউটিক্স, অর্থাৎ ক্লিনিক্যাল ফাইন্ডিংস, যেগুলো আমি হিস্ট্রি থেকে, ল্যাবরেটরি থেকে, চোখে দেখে, এগুলো আমরা দেখে আমরা করি, সেটা হলো ক্লিনিক্যাল মেডিসিন। আর প্রিভেন্টিভ মেডিসিন অবশ্যই ইপিডেমিওলজি এবং ইকোলজি জানি। এখানে আরো কিছু বিষয় আছে। আমি যদি ডিজিজ এজেন্ট, ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো যদি আমি নাও জানি, শুধু এপিডেমিওলজি ইকোলজি দিয়ে কিন্তু ডিজিজ প্রিভেনশন করা সম্ভব। কিভাবে সেটা আমি একটা এক্সাম্পল দিব আমি। আপাতত এটা দেখো, প্রিভেন্টিভ মেডিসিন রিফার্স টু মেজার্স টু টেক measures taken to prevent disease that is injuries rather than curing them or treating that clinical sign. অর্থাৎ প্রিভেন্টিভ মেডিসিন বেসিক্যালি এই যে ট্রিটমেন্ট বা কিউরিং এর যে বিষয়গুলো নিয়ে কথা বলে, সেগুলো নিয়ে আমরা কথা বলবো না। আমরা কথা বলবো অ্যানিমাল পপুলেশনে কিভাবে ডিজিজ প্রিভেনশন করে। সেটা এক্সাম্পলটা এখানে আছে কেন আমি জানি না, আচ্ছা নাই, আমি তাহলে একটু বলি। ব্রিটেনে এর আগে এই যে শুধু ইপিডেমিওলজি ইকোলজি দিয়ে যে ডিজিজ প্রিভেনশন সম্ভব, সেটার একটা এক্সাম্পল আমি এখনই দিচ্ছি তোমাদের। আমার কাছে এখানে হয়তো নেক্সট স্লাইড থাকতে পারবে, অন্য ইপিডেমিওলজি যখন পড়াবো তখন তো বলবো। এখন আপাতত বলি, গ্রেট ব্রিটেন এক সময় খুব প্রচন্ড এক ধরনের ডায়রিয়া ছিল, আমাদের দেশেও ছিল, যে মানুষ ডায়রিয়া হলে গ্রামের পর উজাড় হয়ে, গ্রামের পর গ্রাম উজাড় হয়ে মানুষ মারা যেত, এক সময় ছিল। তোমরা হয়তো শুনছো। এখন যেমন করোনা ভাইরাস আমাদের দেশে আসছে, গ্রামের পর গ্রাম মানুষ মরে গেছে, সারা পৃথিবী মারা গেছে। একসময় প্লেগ ছিল, একসময় কিন্তু এই ডায়রিয়াও ছিল, পক্স ছিল। এক এক পৃথিবীতে, সারা পৃথিবীতে এক একটা এক এক সময় আসে মানুষের পর মানুষ, গ্রামের পর গ্রাম উজাড় করে দেয় ওই ডিজিজ গুলা। যেমন আমরা ভ্যাকসিন দিয়ে এখন করোনা আমাদের কন্ট্রোলে চলে আসছে, ওরকম একসময় ডায়রিয়া ছিল। ডায়রিয়ায় যে আমরা এখন ওরসালাইন খাই, এখন কিন্তু মানুষ মরে না। কিন্তু একসময় ছিল এক গ্রামে ডায়রিয়া হলে গ্রামের পর গ্রাম কিন্তু মারা যায়। তো গ্রেট ব্রিটেনে যখন মানুষ ডায়রিয়ায় মারা যাচ্ছিল, তখন মানুষের ধারণা ছিল যে এক ধরনের পানি, এক ধরনের পচা পানি থেকে এটা ছড়াচ্ছে। এই পচা পানি যারা খাবে না, তাদের এই ডিগ্রি, এই ডিজিজ হবে না। তাহলে তারা কি করলো? পচা পানি খাওয়া বাদ দিল সবাই, পচা পানি খেয়ে ওই ডিজিজ কন্ট্রোল করলো। কিন্তু তার প্রায় 40 বছর পর দেখা গেল যে আসলে এই পচা পানি না, এই পচা পানির মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া আছে, ভিব্রিও কলেরা, নাম শুনছো না তোমরা? পানি সমস্যা, সমস্যা কি? ভিব্রিও কলেরা। পরবর্তীতে তারা প্রথমে কিভাবে এটা বন্ধ করলো, এই ডিজিজটা বন্ধ করলো যে পচা পানি থেকে হয়, যেহেতু আমরা পানি খাবো না, পানি খাওয়া রোধ করলো। ওই পানির থেকে যেহেতু হয় সেহেতু পানি খাবো। পরবর্তী দেখা গেলো যে না, পানি খাওয়ার থেকে না, ওই পানির মধ্যে ছিল এক ধরনের ব্যাকটেরিয়া, তার নাম ভিব্রিও কলেরা। তার মানে দেখো, সে কিন্তু ভিব্রিও কলেরা যে ব্যাকটেরিয়া দিয়ে হয়, এইটার জীবাণু কিন্তু সে নাম শুনে নেই কোনোদিন। কিন্তু সে কি করেছে? ডিজিজ প্রিভেনশন কিভাবে করছে? যে পচা পানি থেকে হয়,
অর্থাৎ এপিডেমোলজি বা ইকোলজি, তার যে বাস্তু সামাজিক ইকোলজি, মানুষ তার এপিডেমোলজি মানে এপিডেমোলজি, এই যে পানির থেকে হয় এবং পচা পানি থেকে হয়, এটা জানার পরেই কিন্তু সে ডিজিজ প্রিভেনশন করতে পারছে। সে কিন্তু ভিভিরিও কলেরা আবিষ্কার হয়েছে অনেক পরে। তার মানে সে ভিভিরিও কলেরা না জেনেও ওই ডিজিজ, এই গ্রেট ব্রিটেন থেকে এই ডিজিজটা ইরাডিকেট করা হয়েছে। এটাই একটা এক্সাম্পল যে আমি ব্যাকটেরিয়া জানি না, আমি ভাইরাস জানি না, আমি প্রোটোজোয়া চিনি না, আমি ফিজিক্যাল ইনজুরি চিনি না, আমি চিনি ডিজিজ কিভাবে প্রিভেনশন করতে হবে। এই যে আমি ইকোলজি এই জানি, সেক্ষেত্রে কিন্তু আমরা ডিজিজ প্রিভেনশন করতে পারবো। আমার ক্লিনিক্যাল মেডিসিনের কোনো প্রয়োজন নাই, শুধুমাত্র প্রিভেন্টিভ মেডিসিন, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর, যেটা আহ, প্রতিরোধী উত্তম চিকিৎসা ব্যবস্থা আমরা বলি। প্রতিরোধী উত্তম চিকিৎসা ব্যবস্থা, আবার বাংলা ইংলিশে যদি বলি প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। অর্থাৎ আমরা প্রিভেনশন, এই সাবজেক্টে শুধু এটাই পড়াবো কিভাবে ডিজিজ প্রিভেনশন করা যায়। আমরা ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো কিছুই পড়বো না বা কিছু জানবো না, সেটাই এই সাবজেক্টের মূল উদ্দেশ্য। এখন দেখো ওই এক্সাম্পলটা লেখা অবস্থায় কোনো একটা শীটে আমি দিব তোমাদেরকে পরবর্তীতে, আপাতত একটু জানলাম ডিজিজ কিভাবে হয় আসলে সেটা। একটু হয়তো তোমাদের বাই দিস টাইম তোমার সিনিয়র স্টুডেন্ট জেনে গেছো। ডিজিজ হয় সাধারণত যে, একটা এক্সাম্পল আমি দিয়েছিলাম, হয়তো তোমরা সুস্থ আছো, অনেকে যারা সুনামগঞ্জ গেছো, এখানে হলে আছো, ভালো আছো, সবার সাথে কথা বলতেছো, সুনামগঞ্জ গিয়ে তুমি পাতলা পায়খানা জ্বর আসছে তোমার, কারণ কি? কারণ হচ্ছে তুমি এই বাসে ছিলা, জার্নি করছো, ঠিক মতো খাওয়া দাওয়া হয়নি, এই তোমার স্ট্রেস এর কারণে অর্গানিজম তোমাকে ছিল। অর্থাৎ ডিজিজ হচ্ছে তখন যখন তোমার এই যে অপরচুনিটি পোটেনশিয়াল প্লাস ভিরুলেন্স প্লাস স্ট্রেস, অর্গানিজম ছিল, স্ট্রেসের কারণে সুযোগ পেয়ে গেছে, তোমার ডিজিজ হয়েছে। অর্থাৎ তোমার যে রেসিস্ট্যান্স ক্যাপাসিটি, সেইটা যদি তোমার যে অর্গানিজমের সাথে যদি পাল্লা দিয়ে যদি না পারে সব, তখনই কিন্তু তোমার ডিজিজটা হয়। কিন্তু তোমার রেজিস্ট্যান্স অ্যাবিলিটি যদি থাকে, তুমি যখন এখানে ছিল, তোমার খাওয়া ঠিক ছিল, ঘুম ঠিক ছিল, তখন কিন্তু তোমার ডিজিজ হয়নি। অর্থাৎ ডিজিজ হওয়ার জন্য তোমার রেজিস্ট্যান্স যেটা আছে সেটা ওভারকাম করবে। এটা আমি আরেকটু সুন্দর করে পরের স্লাইডে বলছি। এখন হেলথ কি, ডিজিজটা আমি বুঝলাম যেভাবে ডিজিজ হয়, আমার রেজিস্ট্যান্স অ্যাবিলিটি যদি ওভারকাম না করতে পারে তখন ডিজিজ হয়, একটা সূত্রের মাধ্যমে বললাম। তাহলে হেলথ কি? হেলথ ইজ আ স্টেট অফ কমপ্লিট physical, mental, and social well-being, and not merely absence of disease. এখন মনে করো সোহরাব মিমকে বললো যে মিম কেমন আছো। এখন মিম যদি বলে আমি কেমন আছি, তোমার জেনে দোষ কি, তোমার জেনে লাভ কি, তাই না? খেপে গেল। মিমকে বললো, সোহরাব বললো মিম কেমন আছো, মিম বললো যে আমি কেমন আছি, এটা তোর জেনে লাভ কি? কিন্তু মিম যদি হেসে দিয়ে বলে হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো, তার মানে কি? দে আর ফিজিক্যালি মেন্টালি ওকে, তাই না? অর্থাৎ ঠিক এনিমালের মতো, কিছু কিছু এনিমাল দেখবে এসেই তার ফার্স্ট কাজ তোমাকে গোতা দিবে, জাস্ট তোমাকে তার গোতা দিবে। কিছু কিছু এনিমাল আছে তুমি ডাক দিলে শুনবে। আমি তোমাদের স্মল এনিমাল পড়ানোর সময় বলেছিলাম, কুকুর পড়ানোর সময় কোনো কোনো কুকুরের নামই আছে, তার নাম জনি, কারোর নাম মনি। ডাক দিলেই সে ঝাঁপিয়ে পড়বে তার যে ক্লায়েন্ট আছে তার উপরে, বা সে শুনবে। আমার বাসায় বিড়াল আছে তিনটা, একটার নাম আছে আহ, পিকাচু, আর একটার নাম হচ্ছে বিচু। পিকাচু বিচু বলে আমার ওয়াইফ ডাক দিলে, আমার মেয়ে ডাক দিলে, যেখানে থাকুক না কেন তারা চলে আসবে, এসে খাবে বা তাদের আদর করবে বা তাদেরকে। অর্থাৎ এই যে শুধু মানুষের মধ্যে যে কমপ্লেক্সিটি, আবার কোনো কোনো বিড়াল আছে এসে কামড় দিবে বা ডিস্ট্রাকটিভ কিছু নেচারের আছে, মানুষের মধ্যে যেরকম আছে এনিমালের মধ্যে ঠিক ওইভাবেই আছে, যে তাদের যে ফিজিক্যাল মেন্টাল সোশ্যাল ওয়েলবিং ঠিক আছে। তার মানে এই যে শাহরাজ বললো যে আমি ভালো আছি, মিম বললো ভাইয়া আমি ভালো আছি, তুমি কেমন আছো, তার মানে হি ইজ ওকে। আর যদি বলে যে আমি কেমন আছি, তোমার জেনে লাভ কি, তার মানে কি? সামথিং রং, তাই না? হয়তো মিমের কারোর সাথে ঝগড়া হয়েছে, বা মিম কিছু একটা মানে আনইউজুয়াল কিছু একটা হয়তো চিন্তা করতেছিল, তার মেজাজ খারাপ ছিল, সেরকম করছে। এইটাই হচ্ছে হেলথের ডেফিনেশন। কিন্তু এটা আছে মানুষের বেলায় আমি বলেছি। এনিম্যালের বেলায় তার একটা ডেফিনেশন আছে। হেলথ মে ডিফাইন্ড as the condition of an animal that enable it to attain acceptable level of production within a farming system. অর্থাৎ তার প্রোডাকশন রিলেটেড, অর্থাৎ তার প্রফিট। এবং আমরা এনিমাল রেয়ারিং করি, আমার মূল উদ্দেশ্য প্রফিট এবং প্রোডাকশন। অর্থাৎ তার মিল প্রোডাকশন যদি 8 লিটার হওয়ার কথা, 8 লিটার যদি রেগুলার হয়, তার মানে হি ইজ ওকে, তার মানে সি হেলদি। হয়তো সৌদি আরবের টাইম অনুযায়ী, আমাদের এখানে এখন টাইম হয়নি। আমি একটু একটু যেহেতু বন্ধ করা যেহেতু যাবে না, একটু দাঁড়াই, অপেক্ষা করি, হ্যাঁ একটু আমি রিপ্লাইটা দিই।
আচ্ছা, এখন দেখো, opportunity for the entry as well as establishment in the system is an important factor in inducing disease. মানে এটা বলা হয়েছে তোমাদেরকে, the opportunity for the entry as well as establishment of the system is an important factor to inducing disease or inducing disease. কারণ হচ্ছে কি, এস্টাবলিশমেন্ট যে থাকতে পারবে, কখন এসে এস্টাবলিশ করতে, অল অর্গানিজম ডু নট এক্সাক্ট দ্য সেম ওয়ে, অর্থাৎ একইভাবে কিন্তু তাদের রোল প্লে করে না। সাম হ্যাভ মোর ডিভাস্টেটিং ইফেক্ট ওভার দ্য আদার, ডাজ দ্য ভিলেন্স অফ দ্য অর্গানিজম প্লে এ মেজর রোল। আমি বলেছি কোনো কেন অ্যানিমাল এসেই কিন্তু তোমাকে গুঁতা দিবে, কামড় দিবে, বা তোমাকে সরে যেতে বলবে, ঠিক। আবার কেউ কেউ তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাবে, বাট কোনো অ্যানিমাল আছে ডাক দিলে তোমার কথা শুনবে, তোমাকে দেখলেই সে আম্মা আম্মা করে ডাকবে, তোমার কাছে খাবার চাইবে, বিড়ালে যে বলছি আসে এসে ঘুরতে মিউ মিউ করবে, গরুও কিন্তু আম্মা আম্মা করবে বা বুঝতে পারবে আমার মালিক আসছে। তারপরে আর এখানে দেখো, স্ট্রেস, ডায়েট or environment pave the way for the organism to flare up in the system and thus to set up the disease. অর্থাৎ স্ট্রেস এবং এনভায়রনমেন্ট ফ্যাক্টর এগুলা এই ডিজিজ সিস্টেম হওয়ার জন্য হেল্প করবে। কিভাবে? রেজিস্ট্যান্স অফ দ্য হোস্ট, afford protection, and thus animal can withstand damaging effect of the organism. অর্থাৎ রেজিস্ট্যান্ট যদি খুব পাওয়ারফুল হয়, যদি তোমার যে স্ট্রেস বা ভিউলেন্সকে ওভারকাম না করতে পারে, তখন কিন্তু ডিজিজটা বেসিক্যালি হয়। ডিজিজ কিভাবে হয়, এখন কি দিয়ে হয়? আমরা জানি যে ডিজিজ, তোমরা জানো কি দিয়ে হয় অলরেডি, ব্যাকটেরিয়া ভাইরাসের নাম শুনে ফেলছো, বাট এদের মেজর দুইটা ক্যাটাগরি আছে, একটা আছে ইন্ট্রিনসিক আর একটা আছে এক্সট্রিনসিক ফ্যাক্টর। ইন্ট্রিনসিক ফ্যাক্টর কোনগুলা? যেমন ইন্টারনাল ডিস্টারবেন্স, যেমন কিটন বডি, প্রেগন্যান্সি, টক্সিমিয়া, ইটনে, তারপর মায়োগ্লোবিনিউরিয়া, পোস্টপার্টাম হিমোগ্লোবিনিয়া, নিওনেটাল হাইপোগ্লাইসেমিয়া, এটি ইন্ট্রিনসিক ফ্যাক্টর। অর্থাৎ ভিতরে ইন্টারনাল যে প্রোগ্রাম গুলো হয় সেটা আছে যেমন কিটোনিমিয়া সাধারণত না খায় রাখা হয়, তোমরা জানো কিটোসিস দিয়ে হয়, এটা দীর্ঘক্ষণ না খায় রাখা হয়। প্রেগন্যান্সি টক্সিমিয়া, প্রেগনেন্ট অবস্থা অনেকগুলো বাচ্চা থাকলে হয়। ফ্যাটি কাউ সিনড্রোম, যারা একটু বেশি ফ্যাটি তাদের হয়। অর্থাৎ ইন্টেন্সিভ ফ্যাক্টরের কারণ যেগুলো, সেগুলো ইন্টেন্সিভ ফ্যাক্টর বলে। এই ভিতরকে ইন্টারনাল যে বিষয়গুলো, ইন্টারনাল ডিস্টারবেন্সের কারণ যেগুলো হয়, যেমন মায়োগ্লোবিনিউরিয়া, এটা হয় সাধারণত তোমার মানডে মর্নিং সিকনেস এর কথা নাম শুনছো, তার কারণে হয়। অনেক সময় হঠাৎ বিশ্রামে রাখার পরে হয়তো খাওয়ায়, তাকে হয়তো ফুল রেশনে রাখা হয়। মেটাবলিক ডিজিজ পড়ছো তোমরা? জি স্যার। কোন ইয়ারে পড়ছো? স্যার থার্ড ইয়ারে। থার্ড ইয়ারে। তার মানে তোমরা জানো, হয়তো ফুল ডে তোমাদের খাওয়ানো হয়েছে, রেস্টিং দিন, হঠাৎ করে তোমাকে পরিশ্রম করতে দিল, তখন মায়োগ্লোবিন হবে, ইউরিনের সাথে বের হয়ে আসবে। এনিওয়ে, এটা হচ্ছে তোমার ইন্টারনাল ডিস্টারবেন্স। আর এক্সটেনসিভ যেগুলা, সেগুলো মেকানিক্যাল ফ্যাক্টর, যেমন ট্রমা, তুমি পড়ে গেলা কোথাও, আঘাত পেলা, ইনজুরি হলে, অ্যাব্রেশন, চলে গেল কোথাও, চলে গেল, বা কেউ ধাক্কা দিলে তোমাকে, এগুলো মেকানিক্যাল ফ্যাক্টর। ফিজিক্যাল ফ্যাক্টর যেটা, থান্ডার স্টর্ম, কোল্ড, ডাস্ট, স্মোকিং, এগুলাও কিন্তু ডিজিজ হয়। স্মোকিং দিয়ে যেমন ক্যান্সার হয়, ডাস্ট দিয়ে যেমন অনেকের হাসি কাশি হয়, কোল্ড দিয়ে তো ডিজিজই হয়। কেমিক্যাল ফ্যাক্টর, অ্যাসিড, অ্যালকালি, অ্যাসিড ছুড়ে মারে, অ্যালকালি ছুড়ে মারে, করসিভ এজেন্ট যেটা, সেটা কারণ ইরিটেন্ট, পয়জন, এসব আছে কেমিক্যাল। আর ইনফেক্টিভ যেটা, তোমরা যেগুলো পড়ছো, সবগুলোই পড়ছো তোমরা, যেমন অ্যাসিড, অ্যালকালি, করসিভ, গুলা তো তোমাদের টক্সিকোলজিতে পড়িয়েছে, আমিও কিছুটা পড়িয়েছি তোমাদেরকে ফরেন্সিক মেডিসিনে কিছু আলাপ করেছি। ইনফেক্টিভ যেটা, সেটা তোমার সাথে বেশি পড়েছো, ব্যাকটেরিয়া, ভাইরাস, ফাঙ্গাস, মাইক্রোপ্লাজমা, রিকেটসিয়া, প্রোটোজোয়া, এলিমেন্ট, এগুলো আছে ইন্টেনসিভ ফ্যাক্টর। এখন ইনফেকশনাস ডিজিজ কি, সেটা আমরা বলি, দি টার্ম ইনফেকশন ওজ ইটস অরিজিন ফ্রম দ্য ল্যাটিন ওয়ার্ড ইনফাইসিয়ার। ইনফাইসিয়ার মানে টু পুট অর ডিপ ইনটু অর স্টেইন, ভিতরে ঢুকে পড়া, স্টেইনিং করা, রাখা, ডিপিং করা, এটা সেখান থেকে কিন্তু সরি ইনফেকশনাস কথাটা আসছে। It denotes interaction between two living organisms, from host and the agent. Host এবং agent, the interaction, এখান থেকে কিন্তু আসলে বেসিক্যালি
ইনফেকশনটা হয়, দে ফাইট ইচ আদার টু এস্টাবলিশ দেয়ার সুপেরিয়রিটি টু থ্রিভ। যেমন সুপেরিয়রিটি বলতে এইখানে যেমন তোমরা মেন্ডেলের কথা মনে আছে তোমরা যখন ইন্টারমিডিয়েটে পড়েছিল, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, অর্থাৎ অনেক জন্মগ্রহণ করে পরে এনভায়রনমেন্টের সাথে ফাইট করে যারা জীবে থাকে, এটাই এখানে বলা আছে। দে ফাইট ইচ আদার টু এস্টাবলিশ দেয়ার সুপেরিয়রিটি টু থ্রিভ, অর্থাৎ তাদের বেঁচে থাকার জন্য পরিবেশের সাথে লড়াইয়ের মাধ্যমে বেঁচে থাকে, এটাই মেন্ডেলিজম। while the host is while the host is superior enough to resist, the disease does not occur. If the agent is successful, disease sets up. অর্গানিজম কি করে? এনভায়রনমেন্টের সাথে ফাইট করে, যখন সে শক্তিশালী হয় তখন ডিজিজ হয়। যখন তোমার রেজিস্ট্যান্স পাওয়ার সুপিরিয়র হয়, অর্থাৎ সে যদি শক্তিশালী হয়, তখন কিন্তু তোমার ডিজিজ হবে না। এটি আমি এতক্ষণ ধরে আলাপ করতেছিলাম। অর্থাৎ ইনফেকশন ইমপ্লাইজ দ্য এক্সিস্টেন্স অফ মাইক্রোঅর্গানিজম ইন অর অন দ্য বডি অফ দ্য হোস্ট অ্যানিমাল। অর্থাৎ ইনফেকশন তখনই হবে তখন এই অর্গানিজমটা তোমার বডিতে থাকবে এবং তোমার রেজিস্ট্যান্স যখন ফেল করবে, ঠিক তখনই কিন্তু ডিজিজটা হবে। ইনফেকশাস ডিজিজ আর দোজ ডিজিজ কজড বাই অর্গানিজম ইনফেক্টিভ ইন নেচার or which are capable of passing from infected to healthy one under favorable condition। ইনফেকশন গুলো হবে যেগুলো একটা থেকে একটা ছড়াইতে পারে, এবং সাধারণত ব্যাকটেরিয়া দেওয়া হয় বা ভাইরাস দেওয়া হয়, তাদেরকে ইনফেকশন বলে। আর কন্টাজিয়াস কোনগুলো? Contagious are those diseases which spread from one animal to another by direct contact or indirect contact through other। ডাইরেক্ট কন্টাক্ট কোনগুলো? যেমন তোমার গায়ের সাথে গা লাগলো, হাত চিকাশি। ইনডাইরেক্ট কোনটা? বাতাসের মাধ্যমে বা কাপড় চোপড়ের মাধ্যমে, ইত্যাদি ইত্যাদি, সেটা আছে কন্টাজিয়াস। অর্থাৎ দেখো, অল কন্টাজিয়াস ডিজিজ আর ইনফেক্টিভ ইন অরিজিন, বাট অল ইনফেকশন ডিজিজ আর নট কন্টাজিয়াস। এটাই আমি বলছিলাম যে সকল তেলই তরল বা সকল তরল তেল নয়, এরকমই একটা শব্দ। In some infection of disease, the mode of transmission from animal to animal give got limitation. Tetanus, actinomycosis, সেগুলা সাধারণত ট্রান্সমিট করে না, কন্টাজিয়াস না, তারা কিন্তু ইনফেকশন। টিটানাস ইনফেকশন ডিজিজ বাট নট কন্টাজিয়াস। এরপর ইনফেস্টেশন কাকে বলে? The term comes from the Latin word infestere, অর্থাৎ এমন disturbed or hostile. It indicates the presence of animal parasite in or on the body of the host animal। অর্থাৎ ইনফেস্টেশন বলতে সাধারণত প্যারাসাইট থাকবে বডিতে অথবা বডির উপরে। দিস ইনক্লুডস ফ্লি, লাইস, টিক, ট্যাপওয়ার্ম, রাউন্ডওয়ার্ম, ফ্লুক্স। এগুলা হচ্ছে ইনফেস্টেশন, অর্থাৎ যেগুলা মাল্টি সেলুলার অর্গানিজম, সেগুলোর মাধ্যমে হলে আমরা তখন একটা ইনফেস্টেশন বলা হয়। প্রোটোজোয়া, টিক, এগুলো। আর ইউনিসেলুলার যেগুলো সাধারণত ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলা হলে সাধারণত আমরা এগুলোকে ইনফেকশন বলা হয়। বাট অনেক সময় আমরা ইনফেকশনও বলি, এখন এটা অনেক আগের ডেফিনেশন। এখন কিন্তু প্যারাসাইটিক ইনফেকশন ইনফেস্টেশন বলে, ইনফেকশন কিন্তু বলে। সুতরাং ইনফেস্টেশন যদি সে বলে রাইট, আবার ইনফেকশনে যেটা বলে সেটাও কিন্তু রাইট। অ্যান্ড ইনফেস্টিং অর্গানিজম মে ট্রান্সমিট ইনফেকশন, যেমন টিক মে ট্রান্সমিট হিমোপটোজেন প্যারাসাইট। টিক বর্ন ডিজিজ, টিক দিয়ে ডিজিজ হয়, মানে ডিজিজের নাম বলতে পারবে তোমরা? স্যার ব্যাবিসিওসিস। বেবিসিয়াসিস, বেবিসিয়া। সাধারণত আমরা বেবিসিয়া হলে বেবিসিয়া হলে কি কালারের, কিভাবে বুঝবো? কফি কালার কফি কালার ইউরিন। কফি কালার ইউরিন। কফি কালার ইউরিন বললে আমরা এক চোখ বন্ধ করে বলতে পারি এটা বেবিসিয়া। আবার যখন বেবিসিয়া হয় তখন কিন্তু আমরা এনিম্যাল মালিককে জিজ্ঞেস করি যে আপনার গরুর গায়ে কি কোনো টিক আছে? সে বলবে যে হ্যাঁ, কারণ এই টিকই কিন্তু এই ডিজিজটা ছড়িয়েছে। এই বেবিসিয়া হওয়ার মেইন কারণ কিন্তু টিক, এই টিকটাই বেবিসিয়া ট্রান্সমিট করে। এখন আমরা আসি হার্ট হেলথ। প্রিভেন্টিভ মেডিসিন ডেফিনেশন যখন আমি বলেছিলাম তখন বলেছিলাম আমরা হার্ট হেলথ একটা ইম্পর্টেন্ট ইস্যু। এখন হার্ট হেলথ কি? ইট ইজ এ প্লান্ট অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন প্রোগ্রাম। প্লান্ট অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন, অর্থাৎ অ্যানিমাল হেলথ এবং প্রোডাকশন প্লান্ট হতে হবে। কিভাবে? ইট ইজ এ কম্বিনেশন অফ রেগুলারলি শিডিউলড ভেট অ্যাক্টিভিটিস অ্যান্ড গুড হার্ট ম্যানেজমেন্ট ডিজাইন টু মেইনটেইন অপটিমাম অ্যানিমাল হেলথ অ্যান্ড টু অ্যাচিভ অপটিমাম প্রোডাকশন। ফার্মিং এর, অ্যানিমাল ফার্মিং এর মূল লক্ষ্যই কি? লাভ। এখানে প্রফিট ওরিয়েন্টেড, প্রোডাকশন ওরিয়েন্টেড। মানুষের চিকিৎসা, এনিম্যালের চিকিৎসার মধ্যে এটা পার্থক্য। মানুষের চিকিৎসা আমরা কি করি, বা স্মল এনিমাল, সোশ্যাল এনিমাল যারা, যত টাকা লাগুক, যত কোটি টাকা লাগুক, আমরা চিন্তা করি যেভাবে হোক আত্মীয় স্বজন যেভাবে জোগাড় করার চেষ্টা করে, তাকে বাঁচানোর চেষ্টা করে। কিন্তু এনিম্যালের কিন্তু তা না। একটা গরুর দাম যদি 1 লক্ষ টাকা হয়, আমরা কি তার পিছনে 1 লক্ষ টাকা খরচ করব? কি বলো? না স্যার। না। আমরা কত খরচ করবো তার পিছনে? খরচ করার আগে কি চিন্তা করব?
প্রফিটের কথা চিন্তা করবো। হ্যাঁ, যে গরুটা যদি বেঁচে থাকে বাঁচানো যাবে কিনা, আগে বাঁচানো যাবে কিনা, বাঁচাইতে কত খরচ হবে, এটা কিন্তু আগে আমরা হিসাব করি। অর্থাৎ আমার প্রফিটের কথা চিন্তা করি। আমি যে ফার্ম করেছি প্রফিটের জন্য, প্রফিট যদি না হয় সেই ফার্ম আমরা বন্ধ করে দিই। এইটাই কিন্তু ফার্মিং এর মূল। মুরগি হোক, ছাগল হোক, বেড়া হোক, গরু হোক, এইটা কিন্তু কুকুর বেড়ালের বেলায় না। আমি যেটা বলেছি, বারবার বলছি, সোশ্যাল এনিম্যাল, তারা কিন্তু মানুষের মতোই। অর্থাৎ তাদের বেলায় না, শুধুমাত্র এই যে তোমার পোল্ট্রির বেলায় বা অন্যান্য অ্যানিমেলের বেলায় কিন্তু আমরা প্রফিটের কথা চিন্তা করবো। অর্থাৎ aim of hurdle কি, ever present goal is to maintain, is to control and manage animal health and production at a high level of efficiency, and at the same time to seek and introduce new technique that will continue to improve efficiency. অর্থাৎ ডেফিনেশনের মধ্যে বললাম অপটিমাল হেলথ এন্ড প্রোডাকশন, এইমের ক্ষেত্রে বলছি যে ইমপ্রুভ দি ইফিসিয়েন্সি। অর্থাৎ আজকে যদি আমি 100 টাকা লাভ হয়, আমি কালকে চিন্তা করবো 110 টাকা, 120 টাকা, 130 টাকা। আজকে যদি আমি 10 লিটার দুধ পাই, কালকে চিন্তা করবো 11 লিটার কিভাবে দেওয়া যায়, 12 লিটার কিভাবে দেওয়া যায়, 13 লিটার কিভাবে দেওয়া যায়। যদি আমার 10 লিটার থেকে 8 লিটার চলে আসে, তখন বলতে হবে আমাদের চেক দিতে হবে আসলে এটা ডিজিজ আছে বা কোনো প্রবলেম আছে। অর্থাৎ স্যার হার্ড হেলথের এই মেইন এইম হচ্ছে কি নিউ টেকনিক ইমপ্রুভ করা। অর্থাৎ এমন ভাবে আমরা টেকনিক ইউজ করবো যে আমার প্রোডাকশন কিভাবে বাড়া যায়, আমার এফিসিয়েন্সি কিভাবে বাড়া, আমার এনিমালের এফিসিয়েন্সি কিভাবে বাড়ে। এইটাই হচ্ছে হার্ড হেলথের মূল এইম। এটার অবজেক্টিভ, মেইন অবজেক্টিভ দুইটা, দুইটা মেইন অবজেক্টিভ। বাট এর মাঝখানে আবার ভাগ আছে। যেমন প্রথম অবজেক্টিভ যেটা প্রাইমারি অবজেক্টিভ ইজ হার্ড হেলথ, is to maintain animal health and production at the most efficient level that will provide maximum economic return to the animal owner. আমি বলছি লাভ যেহেতু সম্পর্কিত, অর্থাৎ আমি যদি 1 লক্ষ টাকার ফার্ম করি, আমার প্রফিট আমি কত আশা করি বলো? আমার সব মিলে কত আসবে? 90 চিন্তা করবো না 1,10,000 চিন্তা করবো, নাকি 20, 30? কত চিন্তা করবো? ম্যাক্সিমাম 1 লাখের ফাইল, একটা ফার্ম করলে আমি কত, 2 লাখ, 3 লাখ, যত বেশি লাভ নেওয়া যায় তার কাছ থেকে, তাই না? অর্থাৎ এইটার মেইন প্রাইমারি অবজেক্টিভ ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন টু দ্য অ্যানিমাল ওনার, কিভাবে সে লাভবান হবে, এইটাই হার্ডের মূল অবজেক্টিভ। আর সেকেন্ড অবজেক্টিভ যেটা সাম ইকুয়ালি ইম্পর্টেন্ট সেকেন্ডারি অবজেক্টিভ কি, ইন্টারেস প্রভিশন অফ কমফোর্টেবল অ্যানিমাল হাউজিং কমেন্সুরেট উইথ রিজনেবল অ্যানিমাল ওয়েলফেয়ার। অর্থাৎ অ্যানিমাল ওয়েলফেয়ার তোমাদেরকে বলেছি, অ্যানিমাল ওয়েলফেয়ারের কয়টা শর্ত, কয়টা প্রিন্সিপাল, অ্যানিমাল ওয়েলফেয়ার প্রিন্সিপাল কয়টা? স্যার কতগুলো আছে? 8টা। 8টা হইতেছে। ছয়টা। 8টা হচ্ছে, 8টা প্রিন্সিপাল হচ্ছে আমেরিকান তথ্য অনুযায়ী, তাই না? অ্যাকর্ডিং টু আমেরিকান ভেটেরিনারি অ্যাসোসিয়েশন। আর ইউকের, ইউকের অনুযায়ী স্যার ইউকের 5টা ছিল স্যার। 5টা। আচ্ছা স্যার ইউকে অনুযায়ী অ্যানিমালের রাইট কয়টা? 5টা। আমাদের রাইট কয়টা? আচ্ছা, আমাদের রাইট কয়টা? 5টা না 6টা স্যার? ছয়টা। ছয়টা। আগে কয়টা? 5টা ছিল, এখন কয়টা হয়েছে? ছয়টা। ছয়টা। আগে ছিল অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, শিক্ষা, চিকিৎসা, 5টা ছিল, এখন 6টা। এক্সট্রাটার নাম কি বলো? বিনোদন। নিরাপত্তা ও বিনোদন, তাই না? আগে ছিল আমাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এখন হয়েছে কি নিরাপত্তা এবং বিনোদন। মানুষের মৌলিক চাহিদা এখন 6টা, আগে 5টা ছিল। আমরা যখন ছোট ছিলাম তখন 5টা ছিল, এখন 6টা। নিরাপত্তা এবং বিনোদন বাড়ছে একটা। এনিমালের 5টা। ইউকে সিস্টেম অনুযায়ী 5টা, আমেরিকান সিস্টেম অনুযায়ী 8টা। অর্থাৎ এনিমাল ওয়েলফেয়ার কে তোমাকে কনফার্ম করতে হবে এই হার্ড হেলথ অনুযায়ী। অর্থাৎ তার বেডিং ঠিক মতো রাখতে হবে, তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে ক্রাউডি এরিয়াতে নেওয়া যাবে না, তাকে মারা যাবে না, সে যেখানে যেতে চায় তাকে ছেড়ে দিতে হবে। আবার এনিমাল ওয়েলফেয়ার এবং রাইট দুটার মধ্যে পার্থক্য আছে না? পড়াইছি না তোমাদেরকে? মনে আছে? জি স্যার। জি স্যার। রাইট হচ্ছে এনিমাল রাইট কি, এনিমাল রাইট হচ্ছে এনিমালকে ছেড়ে দিতে হবে। এনিমাল রাইট কারা এস্টাবলিশ করছে? আমাদের আশেপাশের দেশের নাম বলো। ইন্ডিয়া। এনিমাল রাইট এস্টাবলিশ আছে এখন আমাদের, এখন পর্যন্ত পরিচালিত আছে কোন দেশে বলো? আমাদের আশেপাশের একটা দেশ নাম বলেছিলাম আমি। এনিমাল রাইট 100% ফলো করে কারা? স্যার ইন্ডিয়ার। স্যার ইন্ডিয়া। ইন্ডিয়া 100% ফলো করে। অর্থাৎ ইন্ডিয়াতে কোন এনিম্যাল জবাই করা নিষেধ, মারা নিষেধ, ধরা নিষেধ। সে তার মতো চলবে, তার মতো খাবে, তার মতো সবকিছু করবে। তুমি যদি তাকে ধরো, তুমি যদি তাকে মারো, আর তাকে, তুমি যদি তাকে কোনো অত্যাচার করো, তোমাকে কিন্তু পুলিশে ধরে নিয়ে যাবে। এটা আমি নিজে দেখে আসছি। আমি ইন্ডিয়াতে অনেকবার গিয়েছি, দিল্লিতে গিয়েছি, হরিয়ানা গিয়েছি, তারপর তোমার কলকাতা গিয়েছি, তারপর হিসারে গিয়েছি, অনেক জায়গায় গেছি অনেক। আমি হারিয়ানাতে দেখেছি রাস্তা, আমরা যেমন বিহারের কুকুর, মালিক ছাড়া কুকুর, ওখানে বড় বড় গরু হেঁটে বেড়াচ্ছে, মালিক নাই। তারা যতদিন দুধ খায়, দুধ খাওয়া শেষ, অ্যানিমাল কিন্তু ছেড়ে দেয়, সব ন্যাচারালি ডেথ হয়।
আমাদের দেশের রাস্তাঘাটে কুকুর যেরকম মালিক ছাড়া ঘুরে বেড়ায়, ওখানে বড় বড় গরু মালিক ছাড়া ঘুরে বেড়ায়। এগুলো ধরা নিষেধ, মারা নিষেধ, মাংস খাওয়ার তো প্রশ্নই আসে না। ইন্ডিয়াতে কিন্তু এটা আছে। এটা আছে এনিম্যাল রাইট। তাদের এখানে 100% এনিম্যাল রাইট এস্টাবলিশ করেছে ইন্ডিয়ানরা। আমরা কিন্তু এটা পারি নাই। আমাদের দেশে এনিম্যাল ওয়েলফেয়ারও নাই, এনিম্যাল রাইটও নাই। যার 2 নাম্বার যেটা স্যার মিনিমাইজেশন আমার অফ একটা পলিউশন। প্রশ্ন ছিল স্যার। বলো। স্যার কোনো ফার্মের যদি আমরা স্যার কেউ থাকি জব করি, সে সময় আমরা একটা মানে গরুর ক্ষেত্রে যদি ধরা হয়, তাহলে গরুর ক্ষেত্রে কি পরিমাণ খরচ করব ওষুধের ক্ষেত্রে, তাকে মানে বাঁচবে কিনা এরকম কোনো গ্যারান্টি নাই, তখন আমরা কি পরিমাণ তাকে কস্ট পেয়ার করব? এমন ভাবে যে করবো যাতে আমার লস না হয়। তুমি চিন্তা ইকোনমিক কিনা, যদি মনে করো তুমি 1,000 টাকা খরচ করবা, 1,000 টাকা কি আমি যদি বিক্রি করে দিই, গরুটা জবাই করে খেয়ে ফেলি, সেক্ষেত্রে আমার মালিক মানবে কিনা, এই অনেকগুলো বিষয়। তোমার এই প্রশ্ন উত্তর একবারে বলা দেওয়া মুশকিল। অনেকগুলো বিষয় নিয়ে তুমি তখন সিদ্ধান্ত নিবে আসলে কিন্তু প্রফিট কিনা। এই যে 1 নাম্বার বলছি, ফার্ম হেলথের ম্যাক্সিমাম ইকোনমিক রিটার্ন, অর্থাৎ আমি আমার ফার্মার মালিকের চিন্তা করব তার রিটার্ন কি আসবে, সেটা ওভারকাম করার জন্য যেটা করা সেটাই তুমি করবে। ঠিক আছে, তোমার প্রশ্ন উত্তর পেয়েছো? জি স্যার। এক কথা এটা উত্তর দেওয়া মুশকিল। তবে সবসময় আমি ম্যাক্সিমাম ইনকাম রিটার্ন, আমি লাভবান হবো, এটাই ফার্মের মূল উদ্দেশ্য। সকল ফার্মের, গরুর ফার্ম, মুরগির ফার্ম, হাঁসের ফার্ম, কবুতরের ফার্ম, কোয়েলের ফার্ম, সব জায়গায় লাভের সাথে সম্ভব। লস দিয়ে কেউ ফার্ম করবে না, এটা ইম্পসিবল। শুধু বাঙালি না, কোনো দেশেই করবে না, কেউই করবে না, পাগলও করবে না। শুধুমাত্র ওই যে বিড়ালের কুকুরে গেলে সে কোনো আমরা মানুষের মতোই চিন্তা করবো। এটা হলো 1 নাম্বারে। এই 2 নাম্বারে যেটা ইকুয়ালি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এনিম্যাল ওয়েলফেয়ার নিশ্চিত করতে হবে। তারপরে মিনিমাইজেশন অফ পলিউশন অফ দ্য এনভায়রনমেন্ট বাই এনিম্যাল ওয়েস্ট, অর্থাৎ প্রিভেনশন অফ জুনোটিক ডিজিজ, অর্থাৎ এনভায়রনমেন্ট যাতে কোনোভাবেই কলুষিত না হয় সেটা চিন্তা করতে হবে। তোমাদেরকে আমি বলেছিলাম আগে ক্লাসে পড়ানোর সময়, আমার মামার বাড়ি হচ্ছে যশোরের দিকে নদীর পাড়ে। বলেছিলাম যে তখন আমি যখন ছোট ছিলাম, নানার বাড়িতে মামার বাড়িতে যখন যেতাম, তখন কিন্তু কোনো টয়লেট ছিল না। কেউ আবার রাগ করো না আমার পর, ওইদিকে যারা আসো নদীর পাড়ে যাদের বাড়ি, কোথাও কিন্তু টয়লেট ছিল না। সবাই সকালবেলা উঠে নদীর পাড়ে যে টয়লেট করতো, একদম বাতাসে হাওয়া টয়লেট করতো আর বাতাস লাগাতো শরীরে। এখন কিন্তু নাই এটা, এখন কিন্তু নাই। এখন আমার নানার বাড়িতে ওইদিকে দেখেন সব টয়লেট হয়ে গেছে। আগে সবাই নদীর পাড়ে, এবং পায়খানা গুলো ছিল একদম নদীর মধ্যে, মধ্যে নদীর ভিতরে। ওই সব পায়খানা, ওই যেখানে আবার পায়খানা করতো পাশে আবার প্রচুর মাছ পাওয়া যেত, ঘাইরো মাছ বলতে, এখন পাওয়া যায় কিনা জানি না। ওই জাল দিয়ে আবার মাছও ধরতো, ওই পায়খানা খাচ্ছে ওদেরকে আবার জাল দিয়ে ধরতেছে, ওই মাছ আবার বাগাদের বিক্রি করতেছে। এখনকার দিনে কিন্তু ইম্পসিবল। এখন ইভেন মানুষের পায়খানা তো নির্দিষ্ট জায়গায় ফেলা হয়, এনিমেলের পায়খানা কিন্তু আমরা নির্দিষ্ট জায়গায় ফেলার জন্য বলা হচ্ছে। কোনো অবস্থাতেই কোনো এনিমেলের বর্জ্য পায়খানা, এই গোবর এবং ইউরিন নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। তোমাদের কি কোনো ফার্ম আছে? না হ্যালো। স্যার। ছোট নাই না? ফার্ম আছে। আচ্ছা, তোমাদের যদি ছোট ছোট ফার্মে যদি ভিজিট করতে যাও ট্যুরে, হয়তো তোমাদের স্যাররা তোমাদেরকে নিয়ে যাবে। ওখানে যখন সকাল 8টায় যখন তুমি যাও, সকাল 7টায় তুমি তুমি যাও, ফার্মে না ঢুকে জাস্ট ফার্মের পাশ দিয়ে তুমি হাঁটবে, বাসায় এসে দেখবে তোমার ওয়াইফ, তুমি যদি বিবাহিত হও, তোমার ওয়াইফ বলবে এই তুমি কোথায় গিয়েছিলে আজকে, তোমার জিজ্ঞেস করবে। তুমি ফার্মে কিন্তু ঢুকো নাই, পাশ দিয়ে এটা আসছো, দেখে আসছো, বলবে এই তুমি কোথায় গেছিলা। বলবে কেন? তো তোমার কাছ থেকে গন্ধ বেরোচ্ছে। কারণ আমি এটা কিভাবে বুঝলাম, আমার এখানে ফার্ম আছে একটা, ভেটেরিনারি টিচিং হসপিটাল, 6-7টা গরু আছে। তো প্রথম দিকে যখন গরু ছিল না, তখন আমার বাসায় আমি ঢুকলে আমার ওয়াইফ জিজ্ঞেস করে তুমি কোথায় গিয়েছিলাম। আমি বলছি, কেন? বলছে, তোমার কাছে গন্ধ বেরোচ্ছে কেন? এবার আমি গেছিলাম আসলে আমার গরু দেখতে, আমি কিন্তু গরুর ভিতরে ঢুকি নাই, জাস্ট পাশে দাঁড়ায় দেখছি, তাতে কিন্তু আমার কাপড় চোপড় গন্ধ, এবং ওয়াইফ কমপ্লেন করতেছে যে তোমার কাছ থেকে গন্ধ আসতেছে। কিন্তু তুমি যখন এনিমাল ফার্ম, এটা সকালের কথা বলছি, 10টার সময় তুমি যখন যাবে দেখবেন যে খুব ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, কোনো ময়লা নাই, একদম পরিষ্কার। এটা পরিষ্কারটা কে করছে? ওইখানে যে ফার্মের যে লোক আছে সে কিন্তু পরিষ্কার করছে। ঘুম থেকে উঠেই কিন্তু সে ঘর পরিষ্কার করে। আমরা ছোটবেলায়, আমি বলছি আমার বাড়ি ভাটিয়াপাড়া, আমার মাকে দেখতাম ঘুম থেকে উঠেই কি করছে, ঝাড়ু একটা নিত আর ঝাড়ু দিত। এবং কোনো খাওয়া দাওয়া, কোনো কিছু, কোনো কাজ নাই। ওই গ্রামে গোপালগঞ্জে বলে যে বাসি ঘর, বাসি ঘরে কোনো কিছু খাওয়া যাবে না, খেলে তার পেটে অসুখ হবে, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন ধরনের নিয়ম কানুন আছে। ঘুম থেকে উঠে ঝাড়ু নিয়ে আগে পুরো ঘর ঝাড়ু দিবে, তারপরে কিন্তু খাওয়া দাওয়া, রান্না বান্না ইত্যাদি ইত্যাদি যা কাজ আছে। ঠিক এনিমালও কিন্তু এইভাবেই করতে হবে। ঘুম থেকে উঠেই ফার্স্ট কাজ আছে এনিমাল ঘরটা পরিষ্কার করা। অর্থাৎ কোনো অবস্থাতে কোনো ওয়েস্ট যাতে এনভায়রনমেন্ট না আসে। উদ্দেশ্য কি? এই ডিজিজ যাতে, আমি হয়তো তুমি জানো না এর মধ্যে অ্যানথ্রাক্স আছে কিনা। অ্যানথ্রাক্স হলে কি হবে জানো তোমরা? তোমাদেরকে আমি পড়াইছি না অ্যানথ্রাক্স তোমাদেরকে? না কোন স্যারা পড়াইছে? অ্যানথ্রাক্স কি আমি পড়াই নাই মানে না?
না স্যার। আচ্ছা, গোবর, অ্যানথ্রাক্স আক্রান্ত গোবর যদি তোমার স্কিনে লাগে তোমার স্কিন লেশন হবে। অর্থাৎ জুনোটিক ডিজিজ, আমরা জানি না সার অ্যানথ্রাক্স আক্রান্ত কিনা বা টিবিতে আক্রান্ত কিনা। অর্থাৎ কোনো অবস্থাতে কোনো ওয়েস্ট, মানুষের তো প্রশ্নই আসে, এনিমেলের কোনো অংশ এনভায়রনমেন্টে আসতে পারবে না। এটাই হার্ড হেলথের অবজেক্টিভের একটা অংশ। টার্গেট অফ পারফরমেন্স, এটা অলরেডি বলেছি। টার্গেট অফ পারফরমেন্স মানে তোমার প্রোডাকশন একটা লেভেল থাকবে, এইটা তোমাকে চেক করতে হবে টাইম টু টাইম, এই প্রোডাকশন ঠিক আছে কিনা, অর্থাৎ প্রোডাকশন বাড়ানো যাবে কিভাবে, অলরেডি বলে ফেলেছি। দ্য অবজেক্টিভ অফ হার্ড হেলথ আর অ্যাচিভ বাই অ্যাপ্লিকেশন অফ কনসেপ্ট অফ টার্গেট অফ পারফরমেন্স, অর্থাৎ তোমার কত প্রোডাকশন হবে সেটা টার্গেট থাকবে। এই টার্গেট অফ পারফরমেন্স ইজ দ্য লেভেল অফ অ্যানিমাল হেলথ অ্যান্ড প্রোডাকশন দ্যাট ইজ কনসিডার্ড টু বি অপটিমাম অ্যান্ড উইল yield দ্য বেস্ট ইকোনমিক রিটার্ন টু দ্য ইনভেস্টমেন্ট। অর্থাৎ আমার টার্গেটটা হচ্ছে কি, আমি প্রত্যেকটা অ্যানিমাল থেকে 8 লিটার দুধ পাবো। এই 8 লিটার দিতে হবে, কিন্তু 6-4 চলে আসে তখন কিন্তু আমাকে চেক করতে হবে। এবং 8 লিটার কিভাবে আসবে সেটা তোমার চেষ্টা করবে। যেমন যে the target of performance are determined from the performance found on a sample of a farm that are considered to be representative of the economically conscious commercial farm population। অর্থাৎ রিপ্রেজেন্টেটিভ, এভারেজ কত হয়, 8 লিটার কিনা। একটা গরু হয়তো 4 লিটার দিল, আরেকটা 12 লিটার দিল, এভারেজ হয় কিনা। অর্থাৎ তোমার এভারেজ একটা প্রোডাকশন থাকতে হবে, একটা দুইটা হতেই পারে, বাট এভারেজ প্রোডাকশন থাকতে হবে। যদি না হয় সেক্ষেত্রে কি করবে? In hard health program, the actual performance of animal health and production is determined on a regular basis and compared with the target of performance। অর্থাৎ তোমার যে টার্গেট অফ পারফরমেন্স যেটা আছে এটা দেখতে হবে, চেক করতে হবে ঠিক আছে কিনা। যদি না হয়, the differences between target of performance and actual performance are shortfall, অর্থাৎ কম, অ্যাকচুয়াল পারফরমেন্স এবং টার্গেট পারফরমেন্স যদি পাশাপাশি থাকবে অথবা ডিফারেন্স হবে, the reason for failure to achieve the target of performance are then identified। অর্থাৎ তোমার টার্গেট যেটা আছে সেটা যদি না হয় তখন কি করতে হবে, সেটা আইডেন্টিফাই করতে কি হবে। রিকমেন্ডেড ফর ইমপ্রুভমেন্ট আর মেড অ্যান্ড পারফরমেন্স ইজ মনিটর্ড কন্টিনিউয়াসলি টু অ্যাসেস দ্য ইফেক্টিভনেস অফ দ্য অ্যাকশন টেকেন। অর্থাৎ যদি কোনো কারণে কমে যায় সেটা তোমার দেখতে হবে, কেন কমতেছে সেটা আইডেন্টিফাই করতে হবে, এবং কিভাবে সেটা ওভারকাম করা যায় সেটাও তোমাকে রিকমেন্ডেশন দিতে হবে। দি সাইকেল ইজ দেন রিপিটেড অন এ কন্টিনিউয়াস বেসিস। অর্থাৎ তোমার যে টার্গেট পারফরমেন্স সেটা তুমি দেখলা রিয়েল প্রোডাকশন কটা আছে সেটার মধ্যে খুব পার্থক্য হবে খুব কম, যদি থাকে সেটা আইডেন্টিফাই করতে হবে এবং সেটা ওভারকাম করার চেষ্টা করতে হবে। এইটা হচ্ছে হার্ড হেলথের মূল আমাদের কনসেপ্ট। তার মানে এখান থেকে প্রশ্ন রাখতে পারে, হোয়াট ইজ হার্ড হেলথ, রাইট ডাউন দ্য অবজেক্টিভ অফ হার্ড হেলথ অর রাইট ডাউন দ্য টার্গেট অফ পারফরমেন্স অফ হার্ড হেলথ। এইখান থেকে একটা প্রশ্ন। আর 2 নম্বর প্রশ্ন, প্রথম যেটা বলছি, হোয়াট ইজ প্রিভেন্টিভ মেডিসিন, ডিফাইন প্রিভেন্টিভ মেডিসিন। দুটা ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু আজকে আমরা আলাপ করলাম। এখন আমি আসব দুটার মধ্যে পার্থক্য কি। তোমাদের সমস্যা নাই তো, না? নামাজ কয়টায় তোমাদের এখানে? স্যার 8:30টায় আছে নামাজ। 8:30 না? তাহলে তো সময় হিসেবে দিতে হবে না। স্যার ভার্সিটি মসজিদে হচ্ছে 9টার দিকে। জি, ভার্সিটি মসজিদে 9টার দিকে। 9টায়। তো আমিও নামাজে যাবো, আমার 8:45 নামাজ। তো ছেড়ে দিব নাকি আর কিছুক্ষণ কথা বলবো? আজকে থাক তাহলে। আমি এই লাস্ট স্লাইড আমি যেটা বলেছি সেটা এক্সাম্পল যেটা দিয়েছি ওইটা এখন চলে আসছে, দেখো। In preventive medicine, like clinical medicine and pathology, a specific diagnosis and identification of causal agent of a disease is not necessary for prevention, control, and eradication, but identification of determinant is essential। একটু আগে যেটা আমি বাংলায় বলেছিলাম যে প্রিভেন্টিভ মেডিসিনে স্পেসিফিক ডায়াগনোসিস ইম্পর্টেন্ট না, তার ইম্পর্টেন্ট কি আইডেন্টিফিকেশন অফ ডিটারমিনেন্ট। ডিটারমিনেন্ট কি? ডিটারমিনেন্ট হচ্ছে যে সকল ডিজিজ হতে সহযোগিতা করে। যেমন আমি বলি তোমার টিটেনাস, টিটেনাস হওয়ার জন্য কি প্রয়োজন? স্যার কাটা ছিঁড়ার প্রয়োজন। কাটা সেরা প্রয়োজন। আর টিটেনাস কি দেওয়া হয়? ক্লস্ট্রিডিয়াম টিটান। টিটেনাস টক্সাইড অর্থাৎ ক্লোস্ট্রিডিয়াম টিটানে দেওয়া হয়, তাই না? এখন ব্যাকটেরিয়া। ক্লোস্ট্রিডিয়াম টিটানে যদি তোমাকে কসমেটিক দিয়ে তোমার সারা গড়লে মাখায় দিলাম, তোমাকে ক্লোস্ট্রিডিয়াম টিটানাস টিটানাস হবে? না হবে। হবে না। ক্লোস্ট্রিডিয়াম টিটান হওয়ার জন্য কি লাগবে? ডিপ কত লাগবে? পাংচারড ওন লাগবে। ডিপ পাংচারড ওন হলে কি হবে, এই টিটেনি এখানে মাল্টিপ্লাই করবে। আর তার মানে এই ক্যাস্ট্রেশন মানে কি, এখানে পাংচারড ওন হবে, এই ওন্ডের মধ্যে জন্মগ্রহণ করবে, এখানে ক্লোস্ট্রিডিয়াম টিটেন ঢুকবে। এখন আমার কথা হচ্ছে, আমি টিটেনাস হলো কিসের জন্য? আমি ক্যাস্ট্রেশন করেছিলাম, অর্থাৎ কাটাছেঁড়া করেছিলাম। কাটাছেঁড়া যদি বন্ধ করে দিই, আমি ক্যাস্ট্রেশন না করে, তাহলে কি টিটেনাস হবে? হবে না। অর্থাৎ এই যে কাটাছেঁড়া যে বন্ধ করলাম আমি, এইটা হচ্ছে ডিটারমিনেন্ট।
অর্থাৎ এই টিটেনাস হওয়ার জন্য কাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। অর্থাৎ আমি যদি কাটাটা বাদ দিই, অর্থাৎ যেই ফ্যাক্টর গুলা ডিজিজ হওয়ার জন্য দায়ী, যা যেই ফ্যাক্টর ডিজিজ হতে গেলে ইনফ্লুয়েন্স করে, অর্থাৎ কাটাটা ডিজিজ হওয়া না হওয়া ডিপেন্ড করছে কাটার উপরে, এই কাটাটা আছে ডিটারমিনেন্ট। এখানে দেখো আমি যে এক্সাম্পলটা বলেছিলাম, বিকজ হিউম্যান কলেরা and contagious bovine pneumonia were eradicated from Great Britain in 1857 and 1898 respectively, but their causal agent Vibrio cholera and Mycoplasma mycoides were isolated and identified by Robert Koch in 1883. দেখো এটা ডিজিজটা তারা এরাডিকেট করেছে 1857-এ, তার প্রায় 30 বছর পরে 1883-তে তারা এটা অর্গানিজমটা আবিষ্কার করেছে। এখানেও তাই 1898 সালে তারা এই প্লিউরোনিউমোনিয়া যে হয় এটা বন্ধ এরাডিকেট করেছে, কিন্তু এই অর্গানিজমটা তারা আবিষ্কার করেছে 1910 সালে। তার মানে অর্গানিজম তারা জানে না, কিন্তু ডিজিজ ইরাডিকেট করা হয়েছে। ইরাডিকেশন মানে হচ্ছে কি, নিবংশ। আমি পড়াবো তোমাদেরকে। প্রিভেনশন, কন্ট্রোল, ইরাডিকেশন তিনটা কিন্তু আলাদা জিনিস। একই রকম শোনা যায় বাট টোটালি কিন্তু ডিফারেন্ট। প্রিভেনশন একরকম, কন্ট্রোল একরকম, ইরাডিকেশন একরকম। তো প্রিভেনশন হচ্ছে ভ্যাকসিনেশন করে, অর্থাৎ ইন্টারফিয়ার ডিজিজ না হয়। আর কন্ট্রোল হচ্ছে কি তার ইনসিডেন্স বা প্রিভেলেন্স কমানোর জন্য। আর ইরাডিকেশন হচ্ছে কি নিবংশ করা, সারা জীবনের জন্য বিদায়। যেমন বাংলাদেশ একটা ডিজিজ মুক্ত, এনিম্যালের একটা ডিজিজ বাংলাদেশে নাই, হিউম্যানের একটা ডিজিজ বাংলাদেশ থেকে ইরাডিকেট করা হয়েছে। নাম বলতে পারবে কেউ? পোলিও। হিউম্যানের তো বাংলাদেশ, হ্যাঁ পোলিও। পোলিও। পোলিও মুক্ত বাংলাদেশ আমরা বলি। পোলিও কি বাংলাদেশে একবারে মুক্ত হয়েছে? একবারে মুক্ত। অনেক বছর ধরে সরকার এটার পিছনে ভ্যাকসিন দিয়েছে বাচ্চাদেরকে, বলছে যে যারা প্লেনে আছে তাদের প্লেনে ভ্যাকসিন দিতে হবে, যারা নদীতে আছে নদীতে ভ্যাকসিন দিতে হবে, যারা স্কুলে আছে তারা স্কুলে ভ্যাকসিন দিতে হবে। আপনার সরকার প্রচুর লোক নিয়োগ করেছে, প্রচুর টাকা পয়সা খরচ করছে এটাকে ইরাডিকেট করার জন্য। একটা দুইটা টাকা না, কয়েকশো কোটি টাকা সরকার কিন্তু এই পোলিও মুক্ত বাংলাদেশ করার জন্য করছে। ঠিক এনিমালের একটা ডিজিজ কিন্তু বাংলাদেশ থেকে ইরাডিকেট করা হয়েছে। তোমরা নাম জানো? এটার নাম কি জানো এটার ইনফ্লুয়েঞ্জা নাম? স্যার। হ্যাঁ, ইনফ্লুয়েঞ্জা। নো, রিন্ডারপেস্ট। রিন্ডারপেস্ট হচ্ছে এই পিপিআর এর মতো এক ধরনের রোগ। এটা 2006 সালে বাংলাদেশ থেকে রিমুভ করা হয়েছে। এটাও সরকারের কিন্তু কয়েকশো কোটি টাকা খরচ হয়েছে। এটা এই পোলিওর মতোই এই রিন্ডারপেস্ট। এখন যে পিপিআর হয়, ক্যাটেল প্লেগ স্যার, কি ক্যাটেল প্লেগ যেটা। ক্যাটল প্লেগ, হ্যাঁ ক্যাটল প্লেগ আমাদের দেশে কিন্তু ছিল। সরকার কয়েকশো কোটি টাকা করে সারা দেশ থেকে এটা নির্মূল করা হয়েছে। রিন্ডারপেস্ট রিন্ডারপেস্ট মুক্ত বাংলাদেশ, এখন পোলিও মুক্ত জন বাংলাদেশ, রিন্ডারপেস্ট মুক্ত বাংলাদেশ এটা ঘোষণা দিয়েছে ওআইএ। আর পোলিও মুক্ত বাংলাদেশ ঘোষণা দিয়েছে কে? ডব্লিউএইচও, তারা ঘোষণা দিয়েছে। অর্থাৎ এই দুটো অ্যাচিভমেন্টের জন্য সরকারের প্রচুর অর্থ খরচ করতে হয়েছে। এই যে তারা যে ডিজিজ ইরাডিকেট করেছে, তারা এই ডিজিজের এজেন্ট না জেনে ইরাডিকেট করেছে। কিভাবে করেছে? এক্সাম্পল বলেছি যে পানির থেকে এই অর্গানিজম থাকে, তারা জানতো না। তারা জানতো যে এটা পচা পানি খাইলে হয়, পচা পানি খাওয়া বন্ধ করে দিচ্ছে, ব্যাস হয়ে গেছে। অর্থাৎ পচা পানিটাই ছিল ডিটারমিনেন্ট। যারা এখান থেকে পানি খেত তাদের এই ডিজিজ হতো। অর্থাৎ পানি খাওয়া বন্ধ করে দাও। এখন যেন আমাদের ক্যাস্ট্রেশন, ক্যাস্ট্রেশন বেশি কেন হয়? এই যে সরি, টিটানাস কেন বেশি হয়? ক্যাস্ট্রেশন করলে হয়, সুতরাং ক্যাস্ট্রেশন বাদ। তারপরে মানুষের ক্যান্সার কাদের বেশি হয়? ক্যান্সার বেশি হয় কাদের? ধূমপাই। ধূমপাই। অর্থাৎ ক্যান্সার প্রতিরোধ করতে আমি যে ধূমপান বন্ধ করে দিই, ক্যান্সার কিন্তু বন্ধ হয়ে যাবে। তার মানে এই যে ধূমপান, তারপর ক্যাস্ট্রেশন, এগুলো আছে ডিটারমিনেন্টস বলা হয়, ডিজিজের ডিটারমিনেন্টস। আমি ডিটেলস আর পরে বলবো। আর একটা লাস্ট পার্থক্য যেটা, যারা ক্লিনিক্যাল মেডিসিনে ডিল করে তাদের বলা হয় ক্লিনিশিয়ান অর প্র্যাকটিশনার অর ফিজিশিয়ান, তিনটা নামে নাম দেওয়া হয়। আর যারা প্রিভেন্টিভ মেডিসিনে কাজ করে তাদেরকে বলা হয় কন্ট্রোলার অফ ডিজিজ। এটাও একটা পার্থক্য। আজকে এই পর্যন্ত থাকো, নেক্সট দিন আমরা টেবিলটা নিয়ে আলাপ করবো। হ্যাঁ, আজকে আজকে শেষ করতে পারবো না। নামাজ আমিও যাবো, আমার 15টা নামাজ 30 বাজে। তোমরা এখানে করতে চাও সেটা করতে পারো। এখন আজকে যেহেতু আমি একটু লেট, আমি আবার সরি বলে দিচ্ছি, যেহেতু আমি শহরে গেছিলাম। আসলে আমি সেই শহরে আমার ওয়াইফ নিয়ে গিয়েছিলাম, একটা জরুরি কাজ ছিল। আসলে ওখানে দিকে আমি যানজটে পড়েছিলাম, আসতে পারিনি। বিজি, ওখানে অনেক ভিড়। আসলে যাওয়া যেমন কঠিন, আসাও কঠিন। এনিওয়ে, আজকের অ্যাটেন্ডেন্সটা কে দিবে বলো? স্ক্রিনশট কে নিতে পারবে স্যার, বলো? স্যার একটা রিকোয়েস্ট ছিল। বলো। স্যার আজকে ম্যাক্সিমাম হলে আর সবার হচ্ছে কারেন্ট নাই, নেট নাই, তো স্যার হ্যাঁ, আজকে যদি সবাইকে অ্যাটেন্ডেন্সটা দেওয়া যেত। আচ্ছা ঠিক আছে। আজকে সবাই আজকের জন্য শুধু, হ্যাঁ
জি স্যার, এক ফোনে 2-3 জন করে ক্লাস করতেছে তো। ঠিক আছে, নেক্সট শুক্রবারেতে দেখা হবে। হ্যাঁ, জি স্যার। আর কার কোনো প্রশ্ন আছে? শুক্রবার স্যার কয়টার দিকে, হ্যাঁ বলো, স্যার কয়টার দিকে ক্লাস হবে স্যার শুক্রবার? জোরে বলো। স্যার কয়টার দিকে ক্লাস হবে শুক্রবারে? শুক্রবার 7টায়, একই টাইমে। জি স্যার। নাকি দিনের বেলা করতে চাও? তোমাদের তো একজন কে যেন বললো 7টায় হবে, তোমাদের মধ্যে থেকে তো বললো একজন। তোমরা সকালে করতে চাইলে করতে পারো, আমার আপত্তি নেই। না স্যার, সকালে না, রাতেই ভালো। আচ্ছা, রাতে 7টার সময়। তো তোমরা চেঞ্জ করতে চাও তোমাদের সিআর এর মাধ্যমে, তোমরা যেটাই করতে চাও তোমরা সিআর এর মাধ্যমে কথা বলে পরে আমাকে জানালে সেভাবে আমি নিতে পারবো, আমার কোনো আপত্তি নেই। আর